পর তোমাদের সাথে আবার অনলাইনে একত্রিত হলাম। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। হ্যালো, মাহমুদ। মাহমুদের ভালো হয়েছে, বাকিদের? স্যার মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি ভালো। খারাপ হয়েছে কোনটা, অবজেক্টিভ না রিটেন? আমার স্যার দুটাই average, কোনটাই খারাপ হয়। সো অবজেক্টটা রিটেনের তুলনায় একটু টাফ ছিল, মানে টাইমের জন্য। কেন তোমাদের এমন কোন অবজেক্ট কি দেওয়া হয়েছে যেগুলো ক্লাসে পড়ানো হয় নাই? তুমি আমি আমি তো তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদের তো পরীক্ষার ভালো হওয়ার কথা ছিল। না স্যার, কম্পেয়ার টু মানে টাইমের হিসাব অনুযায়ী একটু মানে টাফ ছিল। আচ্ছা, টাইমের হিসাব যেটা ছিল। আর রিটেন কেমন হয়েছে? রিটেন স্যার মোটামুটি ভালো। খাতা দেখে তো মনে হয়েছে সবাই এক রুমে বসে পরীক্ষা দিয়েছে। এত এত মিল থাকে কিভাবে লেখার মধ্যে? একটু বলো তো তোমাদের রহস্যটা, আমাকে একটু শেয়ার করো আমার সাথে। যে তোমাদের মানে কোশ্চেনের মধ্যে এত মিল কিভাবে থাকে, একদম হুবহু, লাইন টু লাইন। আমি তো পার্ট বি তে যে কোশ্চেন করেছি সরাসরি কোনো কোশ্চেন দেই নাই লেকচার থেকে। তো তোমরা এবার কিভাবে ম্যানেজ করলা? এই আমার কথা কি শোনা যায়? সাজ্জাদ, জি স্যার। বললাম সেটা কিভাবে সম্ভব একটু আমাকে বলো। সমস্যা নেই, আমি বাইরে বাইরে কাউকে বলবো না, আমার সাথেই বলো। রেকর্ডিংও নাই, সমস্যা নেই। শাকের আলী, জি স্যার। বললাম যে এত মিল কিভাবে হয় লেখার মধ্যে? আচ্ছা ঠিক আছে, তোমরা বলবো না, তোমাদের গোপন রহস্য থাক, রহস্যই থাক। এখন আমি কি শুরু করবো? তোদের আর কেউ আসবে? সন্ধ্যার সময় তো অনেকেই ব্যস্ত হয়তো। স্যার শুরু করতে পারেন স্যার, আজকে জয়েন করবে স্যার। হ্যাঁ, 7টা 7 বাজে, আবার 8টার সময় খেলা আছে বাংলাদেশের। জি দেরি করে স্যার। লাভ নেই তোমাদের। তো ব্যাপারটা হচ্ছে কি আসলে, তোমাদের সাথে আমি এর আগেও, পূজার আগেও ক্লাস ছিল, আমি যদি তোমাদের সাথে ক্লাসে বসবো আমি সেই সময়টা পাচ্ছিলাম না। সমস্যা হচ্ছে তোমরা জানো যে ডিপার্টমেন্টাল হেডের প্রচুর মিটিং থাকে, আবার এখন তোমাদের এই অনলাইন ক্লাস, তারপরে হচ্ছে এই ল্যাবের রুটিন করা, সামনে ভর্তি পরীক্ষা, এগুলো নিয়ে মানে প্রতিদিনই, যেমন আজকেও সকাল 10টা থেকে 4টা পর্যন্ত মিটিং করে এসে বাসায় ঢুকছি আমি 4:30টার সময়। এখন আবার তোমাদের সাথে বসবো। দেখা যাচ্ছে। তো লোড নিচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ফিজিক্স 2 তে, ফিজিক্স 1 এর মধ্যে দুইটা পার্ট থাকবে। পার্ট এ তে থাকবে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। পার্ট এ তে থাকবে হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। আর পার্ট বি তে হচ্ছে একটু সিলেবাসটা বড়, এটা হচ্ছে কারেন্ট থিওরি অফ গ্যাস, থার্মোডাইনামিক্স, এনট্রপি আর মডার্ন ফিজিক্সের কিছু অংশ আছে। তোমাদের সাথে আমি এই পার্ট বি অংশটা কন্ডাক্ট করবো, থার্মোডাইনামিক্স এর যে অংশটা পুরোটা। আর পার্ট এ সিলেবাসে কার নাম দেয়া, সরি রুটিনে কার নাম দেয়া আছে? হ্যালো, পার্ট এ তে কার নাম দেয়া আছে? তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। স্যার শর্ট ফর্ম দেওয়া আছে পিটিটি স্যার, বাট আমার ফুল নামটা জানি না স্যার, ক্লিয়ার হয়ে যাবে। পার্ট টাইম 1। স্যার সেটা জানি না, পিটিটি লেখা আছে। আচ্ছা, তাহলে পার্ট টাইম টিচার, আমাদের পার্ট টাইম টিচার নেওয়া হবে, যে ওখান থেকে হয়তো কাউকে তোমাকে দেওয়া হবে। তো
যিনি যাকে দেওয়া হবে উনি তোমাদের পার্ট এটা কন্ট্যাক্ট করবে। তো পার্ট বি তে একটু দেখি আমরা। আজকে শুরু করব হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে। এর সাথে তোমরা পরিচিত, ইন্টারমিডিয়েটে অনেক কিছু পড়ে এসেছো। তো আমরা এগুলো একটু নতুন করে একটু ভিন্ন ভাবে পড়ার চেষ্টা করব। তো আমি চাই যে আজকে ফার্স্ট লেকচারটা দিয়ে শুরু করি তোমাদের সাথে। রেকর্ড করতে হবে। জি স্যার। স্লাইড থেকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখন আমাদের কাজটা হচ্ছে গ্যাসকে নিয়ে। ওকে। এখন পৃথিবীতে বা ইউনিভার্সে যা কিছুই আছে তার কিন্তু আসলে দুইটা দিক আছে, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ আর একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ভিউ। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে খালি চোখে আমরা যেটা দেখছি, সেটা যে ধরনের বিহেভিয়ারকে দেখছি সেগুলো আমরা বলবো ম্যাক্রোস্কোপিক ভিউ। আর একদম অ্যাটমিক লেভেলে আসলে এই ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ। এখন কাইনেটিক থিওরি অফ গ্যাসে আসলে এই যে একটা গ্যাস মলিকিউলসের মাইক্রোস্কোপিক বিহেভিয়ারটা কেমন হবে, তাদের মধ্যকার ইন্টারাকশন গুলো কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এখন গ্যাসের ব্যবহারটা কেমন হবে বা গ্যাসের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, সেগুলো বা এগুলো দিয়ে আমরা কি ধরনের আউটপুট পাবো সেগুলো জানতে হলে প্রথমে আমাকে দেখতে হবে আসলে ক্যারেক্টার ও কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আছে। তো সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা ওর ক্যারেক্টার বলো বা ওর পোস্টুলেট গুলো বলো, এগুলো হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে যেই পরীক্ষালব্ধ ফলাফল পাওয়া গেছে সেই ফলাফলগুলোকে একত্রিত করতে 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 আমরা তার ক্যারেক্টারিস্টিক্স বা তার চরিত্র সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো তোমরা অনেকগুলো অ্যাজাম্পশনই জানো যে পোস্টুলেট অনেকগুলোই আছে, এখানে আমি সবগুলো লিখছি না, দেখাচ্ছি না, আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আর যেমন প্রথমে এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ মলিকিউলস ইজ ভেরি লার্জ। তোমরা জানো যে গ্যাসে হিউজ নাম্বার অফ মলিকিউলস থাকে, বাট দেয়ার সেপারেশন ইজ লার্জ কম্পেয়ার টু দেয়ার মলিকুলার সাইজ। সেপারেশন যদি লার্জ হয় এবং সেটা কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাদের মলিকুলার সাইজ অনুসারে। তাহলে এই পোস্টুলেটটা থেকে আমরা যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে গ্যাস মলিকিউলস গুলো থাকবে খুব স্মল সাইজের, তারপরে তাদের সংখ্যায় তারা বেশি থাকবে এবং তাদের মধ্যে ইন্টারাকশনটা খুব একটা ভালো হবে না এই কারণে, কারণ তাদের সেপারেশনটা বেশি। যদি ইন্টারাকশনটা ভালো হতো তাহলে তারা কাছাকাছি থাকতো, যদি সেপারেশন বেশি হওয়া মানে হচ্ছে তারা পরস্পরের থেকে চেষ্টা করবে যতটুকু দূরে থাকা যায়। তারপরে আরেকটা প্রশ্নতে বলা হচ্ছে মলিকিউলস মুভ র্যান্ডমলি উইথ আ ডিস্ট্রিবিউশন ইন স্পিড হুইচ ডাজ নট চেঞ্জ। তাহলে মলিকিউলস গুলো কখনোই শান্ত থাকবে না, তারা সবসময় একটা ছোটাছুটির মধ্যে থাকবে এবং তাদের এই যে মুভমেন্ট সেটা হবে র্যান্ডম মুভমেন্ট, মানে কে কখন কোন দিকে যাবে সেটা আগে থেকে প্রি ডিসাইডেড না। আর তাদের যে স্পিড বা ভ্যালোসিটিটা এট দ্য এন্ড, তাদের অ্যাভারেজ ভ্যালোসিটিটা আমরা বলতে পারি যে তারা একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি বলা ঠিক হবে না, কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকে। এট দ্য এন্ড অ্যাভারেজ স্পিড যেটা সেটা আমরা বলতে পারি যে সেটা চেঞ্জ হবে না বা একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকে। তারপরে বলা হচ্ছে মলিকিউলস আন্ডারগো ইলাস্টিক কলিশন। মলিকিউলস গুলো বা যেই গ্যাস মলিকিউলস গুলো আছে এগুলোকে আমরা ধরে নেই ইলাস্টিক মানে পার্টিকেল গুলো হচ্ছে ইলাস্টিক পার্টিকেল। সো ইলাস্টিক পার্টিকেল যখন কলিশন করে নিজেদের মধ্যে তখন সেই কলিশন গুলো অবশ্যই ইলাস্টিক কলিশন হবে। এবং তারা যখন তাদেরকে যে কন্টেইনারে রাখা হবে সেই কন্টেইনারের ওয়ালের সাথে তারা যখন ধাক্কা খাবে বা কলিশন হবে, সেই কলিশন গুলোও তাদের ইলাস্টিক কলিশন হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মলিকিউলস ওবে নিউটনস ল অফ মোশন। তাহলে নিউটনস এর সেকেন্ড ল যেটা বা ল অফ মোশন যেটা, সেটা গ্যাস মলিকিউলস গুলো মেনে চলবে।
তোমরা কি একটু বলতে পারবে হোয়াট ইজ দ্য ল অফ মোশন, নিউটনস ল অফ মোশন? কথা বলো। খুব কঠিন কিছু জিজ্ঞেস করি নাই, নিউটনের দ্বিতীয় সূত্রটা বলো। স্যার ভরবেগের পরিবর্তনের হার বস্তুতে প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, good. একটা অংশ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বা চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে প্রপোর্শনাল টু ফোর্স। আর আরেকটা কথা ছিল কিন্তু সাথে, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। বল যদি ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেটা হবে। এখন খেয়াল করো, তারা যেহেতু সবসময় একটা কলিশনের মধ্যে আছে, তাহলে কলিশনের মধ্যে থাকা মানে কি, তাদের মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে, এবং এই ভরবেগের পরিবর্তনের ফলে তাদের মধ্যে একটা ফোর্স ক্রিয়া করছে, বা যেটাকে আমরা সেখান থেকে আমরা প্রেশারটা ক্যালকুলেশন করবো, কারণ আমরা জানি যে ফোর্স পার ইউনিট এরিয়াটাই হচ্ছে প্রেশার। দ্যাট মিনস তাদের, যেহেতু তারা নিউটন ল সেকেন্ড লটা ফলো করে, তাহলে সেখান থেকে আমরা ফোর্সটা ক্যালকুলেট করতে পারবো, দেন ফোর্স থেকে আমরা প্রেশারটা ক্যালকুলেট করবো। তো এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কিছু অ্যাজাম্পশন, এছাড়াও আরো অনেক অ্যাজাম্পশন আছে। তো এই অ্যাজাম্পশন গুলো জেনে এখন আমরা আসলে কি করবো, আমাদের, আমরা এখন আজকে কাইনেটিক থিওরি অফ গ্যাস, তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা আসলে কি কি জানতে পারবো বা কি কি ইনফরমেশন পাবো। যাতে এখানে একটা হিউজ সার্কিট কানেকশন নেটওয়ার্ক দেখানো হয়েছে। দ্যাট মিনস এই যে আমরা অ্যাজাম্পশন গুলো জানলাম, এগুলোকে ব্যবহার করে আমরা মলিকুলার স্পিড ব্যবহার করতে পারবো, বের করতে পারবো। তারপরে গ্যাসকে যে কন্টেইনারে রাখা হয় তার প্রেশার কি হবে সেটা বের করতে পারবো। তারপরে ওরা যে কলিশন করছে, মানে ধাক্কা খাচ্ছে পরস্পর, ফ্রিকোয়েন্সি অফ কলিশনটা কত, মানে প্রতি সেকেন্ডে সে কয়বার ধাক্কা খাচ্ছে, মানে এটা একটা, এই যে আমরা যখন ফ্রিকোয়েন্সি অফ ক্যালকুলেশন করবো তখন যে রেজাল্টটা হবে সেটা আসলে একটা বিস্ময়কর রেজাল্ট আসবে। দেখলে তোমাদের বিশ্বাস হবে না যে প্রতি সেকেন্ডে দুইটা মলিকুল এতবার ধাক্কা খেতে পারে। তারপর আমরা সেখান থেকে মিন ফ্রি পাথ বের করতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মিন ফ্রি পাথ। এটার উপরে অনেক কিছু, প্র্যাকটিক্যালি অনেক কিছু ডিপেন্ড করে। তারপর তাদের ইন্টারনাল গ্যাস কেমন, ইন্টারনাল এনার্জি কেমন হবে, তারপরে ইকুইপারেশন অফ এনার্জি হবে, এরকম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, স্পেসিফিক হিট, ডিটেলস অনেক কিছু বের করা যাবে। তো তোমাদের সিলেবাসে সবকিছু নাই, কিছু কিছু এখান থেকে ইম্পর্টেন্ট টার্ম গুলো আছে, তো সেগুলো আমরা পরবর্তীতে বের করে দেখাবো তোমাদের। তো দেখো, আমরা যেই এই কথাগুলো বললাম তার মধ্যে একটা ছিল কি, গ্যাস প্রেশার ইন এ কন্টেইনার। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কন্টেইনারে গ্যাস প্রেশারটা কত বা কি ধরনের গ্যাস প্রেশার পায় গ্যাস মলিকিউলস গুলো কন্টেইনারে রাখার ফলে, সেটা আমরা ক্যালকুলেশন করব। এই কাইনেটিক থিওরি থেকে আমরা যে নলেজ গুলো পেয়েছি সেগুলো ব্যবহার করে। এটার সাথে তোমরা পরিচিত, জাস্ট আমি তারপরে একবার রিভিউ করে যাই। তোমরা কলেজ লেভেল দেখে এসেছো। মনে করো একটা কিউবিক কন্টেইনার রাখা হলো, 3 ডাইমেনশনাল, লেন্থ উইথ আর হাইট দেয়া আছে। তারপর এখানে দুটো ওয়াল মনে করো, এখানে শ্যাডো করে দেওয়া আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। ওকে, এটা হচ্ছে অরিজিনটা হচ্ছে ও। আর এখানে মনে করো একটা গ্যাস মলিকুল আছে, জাস্ট একটা, ভেতরে অসংখ্য গ্যাস মলিকুল থাকবে, এন নাম্বার অফ মলিকুল থাকবে। আমি আমার সুবিধার জন্য ধরে নিচ্ছি এখানে জাস্ট একটা গ্যাস মলিকুল আছে। এখন এই মলিকুলস গুলা যদি একটা 3 ডাইমেনশনাল অবজেক্টে রাখা হয়, তাহলে তার মুভমেন্ট কয় দিকে হতে পারে? স্যার একটু আবার বলুন। একটা গ্যাস মলিকুলসকে যদি 3 ডাইমেনশনাল কোনো কন্টেইনারে রাখা হয়, তাহলে তার মুভমেন্টটা কয়টা ডিরেকশনে হতে পারে? স্যার 3টা ডিরেকশন রয়েছে। 3টা ডিরেকশনে হতে পারে। আমি এক্স অ্যাক্সিস বরাবর তার ডিরেকশনটাকে ধরে নিচ্ছি ইউ, ওয়াইটাকে ধরে নিচ্ছি ভি, আর জেড অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা সেটাকে ধরে নিচ্ছি ডাব্লিউ। পরবর্তীতে এই 3টা ভেলোসিটি ইউ ভি ডাব্লিউ তিনটাকে ক্যালকুলেশন করে আমরা একটা ভেলোসিটিতে আসবো সি। সেটা পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়। আর আমরা যে কন্টিনেন্টটা ব্যবহার করছি সেটা যেহেতু একটা কিউবিক, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সেটাকে ধরে নিচ্ছি এল। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। এখন খেয়াল করে দেখো, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে তাদের 3টা ডিরেকশনের ভেলোসিটি গুলো হচ্ছে ইউ ভি ডাব্লিউ, এক্স অক্ষ বরাবর ধরেছি ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, আর জেড অক্ষ বরাবর হচ্ছে ডাব্লিউ। ওকে, তাহলে এগুলো হচ্ছে তাদের কম্পোনেন্টস। তোমরা যখন ভেক্টর অ্যানালাইসিস করেছো, একটা ভেক্টরকে ভেঙে 2টা ভেক্টর করেছো, 2 ডাইমেনশনালি 3 ডাইমেনশনালি, সেটাতে 3টা ভেক্টর হবে।
তাহলে এই তিনটা যেহেতু কম্পোনেন্ট, তাহলে এই তিনটা কম্পোনেন্টকে যদি আমি একত্রিত করি তাহলে আমরা এখানে একটা তার ভ্যালোসিটি পাচ্ছি, সেটাকে আমরা ধরে নিচ্ছি সি। ওকে, তাহলে এই সিটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে মুভিং পার্টিকেলটা আছে বা গ্যাস মলিকুলসটা আছে তার ভ্যালোসিটি। তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আচ্ছা, এখন ও যদি এক্স এক্সিস বরাবর মুভ করে তাহলে তার ভ্যালোসিটি যদি ইউ হয়, তাহলে সে যদি মাইনাস এক্স এক্সিস বরাবর মুভ করে তাহলে আমরা বুঝতেই পারছি তার ভ্যালোসিটিটা হবে মাইনাস ইউ। তো এখন মনে করো এই গ্যাস মলিকুলসটা এই জায়গায় ছিল, এখান থেকে সে এই পর্যন্ত গেল, তার ভ্যালোসিটি যদি ইউ হয় তাহলে মোমেন্টাম কত হবে? এম ইউ। গুড, এম ইউ। তারপরে এখানে আসার পর কি হবে? ধাক্কা খাবে। কলিশনটা কি ধরনের কলিশন হবে? ইলাস্টিক। ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে কি এনার্জি লস হয়? না স্যার। আচ্ছা, তাহলে সে কি করবে? আবার এই বরাবর ব্যাক করলো। তো সে যখন ব্যাক করছে তার মোমেন্টাম কত তখন? মাইনাস মাইনাস এম এম ইউ। মাইনাস এম ইউ। তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম? গেল আবার আসলো, 2 mu। মাইনাস টু এম ইউ হবে। নর্মালি আমরা যেটা করি এই যে ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা বিয়োগ করি, তাহলে ফাইনালটা মাইনাস ইনিশিয়াল করলে সেটা আসতেছে তোমার -2 mu। মাইনাস টু এম ইউ। এখন এই যে গেল আর আসলো, এতে কি পরিমাণ সময় লাগবে তার? কতটুকু দূরত্ব অতিক্রম করলো সে? 2l। 12। তাহলে আমরা যদি যদি এই ফর্মুলাটা ব্যবহার করি s ইকুয়াল টু ভিটি, তাহলে এখান থেকে আমরা টাইম কি পাচ্ছি? ডিসটেন্স ডিভাইড বাই ভেলোসিটি। তাহলে ডিসটেন্সটা কত? 2l/u। 2l বাই ইউ, কারণ সে ইউ ভেলোসিটি নিয়ে গিয়েছে। ওকে, তাহলে এই যে দেখো সময়টা হচ্ছে 2l বাই ইউ। ফাইন। তো এখন তারপরে বলা হচ্ছে and the number of collision per unit time, এটা হচ্ছে জাস্ট প্রতি একক সময়ে। সময়টা যদি টুয়াইস এল বাই ইউ হয় তাহলে প্রতি একক সময়ে সে কতটুকু করছে? ইউ বাই টুয়াইস এল। নাও মোমেন্টামের কথা মনে আছে তোমাদের? ফোর্স ইকুয়াল টু কি ছিল একটু আগে যে বললা? চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম। চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইড বাই টাইম। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত ছিল? আমি যদি মাইনাস যেটা তোমার নেগেটিভ সাইনটা ইগনোর করি, শুধু ম্যাগনিটিউডটা নেই, ডিভাইড বাই টাইম কত বের করলাম আমরা? L2l/u। 2l বাই। তাহলে এখান থেকে ইগোটা যদি উপরে চলে যায়, 2 আর 2 কাটাকাটি করে ফেলি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি mu²/l। m u স্কয়ার ডিভাইডেড বাই l। তাহলে এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। তো অ্যাকর্ডিং টু দা সেকেন্ড ল অফ নিউটন বা নিউটনস ল অফ মোশন, যেহেতু আমরা অলরেডি জানি যে গ্যাস মলিকুলস গুলো নিউটনের সেকেন্ড ল মেনে চলে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? চেঞ্জ অফ মোমেন্টাম একটু আগে তো তোমরা একজন বললা সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার। স্যার অ্যাপ্লাইড ফোর্স। স্যার ফোর্স, এটা তো নিউটনের সেকেন্ড ল তাই না? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা ফোর্সের যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এম ইউ স্কয়ার ডিভাইড বাই এল। ফোর্সের সাথে প্রেসারের সম্পর্ক কি? F/A P=, প্রেসার ইকুয়াল টু হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তোমরা বাসে উঠতে নামতে কেউ পেন্সিল হিলের চাপা খেয়েছো? দুই ধরনের ঘটনা ঘটতে পারে। কোনো ছেলের সাথে ধরো পায়ের উপরে পা পড়লে তোমার শুয়ের বা স্যান্ডেলের চাপা খেতে হতে পারে। আর যদি কোনো ভদ্রমহিলার সাথে হয় সেক্ষেত্রে তোমার এখানে হিল যদি থাকে তার, তাহলে কোনটাতে বেশি ব্যথা পাওয়া যায়? স্যার হিলে স্যার। কেন? স্যার এরিয়া কম স্যার, তাই মানে স্যার প্রেসারটা বেশি হয়। এরকম তো বেশিটা বেশি। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম
তাহলে আমরা যদি ফোর্স পেয়ে গেছি, ফোর্স থেকে আমরা প্রেসারটা বের করতে পারবো। তাহলে ফোর্সের মানটা হচ্ছে এম ইউ স্কোয়ার ডিভাইড বাই এল, আর এরিয়াটা কত? এরিয়া এল স্কোয়ার। এল স্কোয়ার হবে। তাহলে এটাই দেখো এখানে লেখা হয়েছে এম ইউ স্কোয়ার এল ডিভাইড বাই এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা প্রেসারটা পেলাম এম ইউ স্কোয়ার ডিভাইড বাই এল কিউব। এই পেজে কারো কোনো কথা আছে? নাই। আচ্ছা, তারপরে পেজে আসি। এখন দেখো আমরা যখন একটা মলিকিউলসের কথা বলেছি তখন তার ভ্যালোসিটিটা আমরা ইউ ধরেছি, কিন্তু আমরা জানি যে কন্টেনারের মধ্যে এন নাম্বার অফ মলিকিউলস থাকবে এবং প্রত্যেকটার ভ্যালোসিটি যেহেতু দে আর আইডেন্টিক্যাল, তাহলে ভ্যালোসিটি গুলো আইডেন্টিক্যালি হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে ভ্যালোসিটি গুলো এক্স এক্সিস বরাবর ইউ ওয়ান ইউ টু এইভাবে ইউ এন পর্যন্ত। তাহলে আমরা সবগুলোর প্রেশার যদি ক্যালকুলেশন করি তাহলে ইউর পরিবর্তে আমরা পুরোটা পাচ্ছি। ওকে, আচ্ছা এখন এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো সেটা একটু আমরা ব্যাকে যাই। এখানে একটু খেয়াল করো, তোমরা এই নাম শুনেছিলে যে বর্গমূল গড় বর্গবেগ, তাই না? তা এখানে যদি আমরা এই যে যেহেতু ভ্যালোসিটিটা দুই দিকে হতে পারে, এক্স এক্সিস এর একটা হচ্ছে প্লাস এক্স এক্সিস আর একটা হচ্ছে নেগেটিভ এক্স এক্সিস, তাহলে আমরা যদি পুরোটার গড় নেই সেই জন্য এখানে স্কোয়ার ব্যবহার করা হয়েছে। তাহলে স্কোয়ার শুধু আমরা ইউর গড় নেই, আমরা ইউ স্কোয়ার নিচ্ছি, কারণ যেহেতু এদিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন এদিকে হচ্ছে নেগেটিভ ডিরেকশন, তাহলে আমরা যদি স্কোয়ার করে ফেলি দুই দিকের ম্যাগনিটিউড সমান পাবো। সেজন্য এই যে প্রত্যেকটাকে স্কোয়ার করে সেটাকে নাম্বার অফ মলিকিউলস দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকেই আমরা এই টোটালটার মান পাচ্ছি ইউ বার স্কোয়ার ইন্টু এন, সেই মানটা এখানে বসানো হয়েছে। তাহলে এখানে এমটা হচ্ছে মাস অফ ইচ মলিকুলস, এনটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস, ভিটা হচ্ছে ভলিউম, যেখানে এখানে এল কিউ আসছে তাহলে ভলিউম অফ দ্য কন্টেইনার, আর ইউ বার স্কোয়ারটা হচ্ছে ওই এক্স এক্সিস বরাবর যে পার্টিকেল গুলো মুভ করছে তাদের গড় বেগের বর্গ। আচ্ছা এখন আমাকে একজন একজন বলো যে একটা পার্টিকেল আসলে যেহেতু তারা র্যান্ডমলি মুভ করছে, তারা তিন দিকে যেতে পারে, এক্স এক্সিস বরাবরও যেতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবরও যেতে পারে, আবার জেড অ্যাক্সিস বরাবর যেতে পারে। তাহলে কোন দিকে যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটিটা তার বেশি? স্যার র্যান্ডম হলে তো সব দিকেই সমান হবে। সব দিকে প্রবাবিলিটি সমান হবে। তাহলে সেই কথাটা এখানে বলা হচ্ছে, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সে যেদিকে যাক না কেন তার প্রবাবিলিটিটা হচ্ছে সমান। এখন আমরা তোমাদের হয়তো খেয়াল আছে একদম প্রথমে এই শুরুতে আমরা একটা ইকুয়েশন বের করেছিলাম যে তার ভ্যালোসিটি সমান সমান হচ্ছে তিনটা কম্পোনেন্টের বর্গের যোগফল ডাব্লিউ স্কোয়ার। এখন তিনটা যদি সমান হয়, আমি মনে করো তিনটাকে ইউ স্কোয়ার ধরবো, তাহলে এখান থেকে কত পাবো? থ্রি ইউ স্কোয়ার পেতে পারি, বা তুমি কেউ বলতে পারো থ্রি ভি স্কোয়ার, বা কেউ বলতে পারো থ্রি ডাব্লিউ স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ স্কোয়ারের মান কত আসবে? ওয়ান থার্ড সি স্কোয়ার। বা ভি স্কোয়ারের মান কত আসবে? ওয়ান থার্ড সি স্কোয়ার। সিমিলারলি ডাব্লিউ স্কোয়ারের মানও আসবে ওয়ান থার্ড সি স্কোয়ার। তো সেটাই দেখো এখানে লেখা হয়েছে যে ইউ ভি ডাব্লিউ যাই ধরনের কেন প্রত্যেকটা মান হচ্ছে ওয়ান থার্ড সি বার স্কোয়ার। তো এখানে সি বার স্কোয়ারটা কি? সি বারটাকে বলা হচ্ছে রুট মিনস স্কোয়ার ভ্যালোসিটি, বা যেটাকে আরএমএস ভ্যালোসিটি বলা হয়। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই চ্যাপ্টার থেকে যখন ম্যাথ করতে যাব তখন বারবার আমরা এই আরএমএস ভ্যালোসিটির কথাটা আসবে। তো নাম শুনে বুঝতে পারতেছো, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি। তো ফাইনালি এই ভ্যালুগুলো যদি তোমরা বসাও, একটা ভ্যালু যদি বসাও উপরে যে ইকুয়েশনটা আছে সেখান থেকে আমরা পাবো হচ্ছে প্রেশারটা হচ্ছে ওয়ান থার্ড এম এন সি বার স্কোয়ার ডিভাইড বাই ভি। ওকে, এটাকে এইভাবে প্রকাশ করা যায়, পরীক্ষা বিভিন্ন ভাবে আসে। তুমি যদি ডেনসিটি দিয়ে প্রকাশ করো তাহলে এইভাবে প্রকাশ করা যায়। আর কি কিভাবে প্রকাশ করা যেতে পারে? তাকে ইচ্ছে করলে এনার্জি দিয়ে প্রকাশ করতে পারো। তো এই তিনটা ইকুয়েশন গুলো একটু মনে রেখো, আর ম্যাথ করতে গেলে আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। তো আমরা একটা গ্যাসকে কন্টেনারে রাখলে তার প্রেশারটা কি ধরনের হতে পারে সেটা আমরা দেখলাম। তাহলে খেয়াল করে দেখো প্রেশারটা কিসের উপর ডিপেন্ড করছে। ম্যাথ তো আইডেন্টিক্যাল, মোটামুটি সবার প্রায় সমান হতে পারে। তারপরে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস আর ভ্যালোসিটি, বা যেটাকে আমরা আরএমএস ভ্যালোসিটি বলি। তাহলে যেখানে আরএমএস ভ্যালোসিটি যত বেশি হবে তার
প্রেসারটা তত বাড়বে। আচ্ছা, আরএমএস ভেলোসিটির সাথে কি টেম্পারেচারের কোনো সম্পর্ক আছে? স্যার রুট 3RT/m মেবি ছিল। সিভার ইকুয়াল টু রুট রুট 3RT/m। 3RT/m। তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে? স্যার আরএমএস বেগ বাড়বে, আরএমএস বাড়লে প্রেসারে কি হবে? প্রেশার বাড়বে, প্রেশার ইনক্রিজ। আচ্ছা, তোমরা একটা অ্যাসাইনমেন্ট লেখো তো, আমার এই প্রমাণটা করে করে দেখাও। অ্যাসাইনমেন্ট 1 একটা কাজ হচ্ছে তোমার এই যে রুট মিন স্কয়ারের যে প্রমাণটা, এটা বের করে দেখাও। লিখছো? আচ্ছা, আমি জাস্ট একটু পজ করতেছি, আজানটা শেষ হোক, তারপর আমরা শুরু করবো। হ্যাঁ, তোমরা আছো? জি স্যার। Okay, তাহলে একটা অ্যাসাইনমেন্টটা করে ফেলে তোমরা, আমরা তারপরে স্লাইডে যাই। আজকে আসো কয়জন তোমরা? আমি তো 49। তারপরে যে টপিকসটা, সেটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। আমরা যদি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট চিন্তা করি, আর মনে করো তুমি যে রুমে বসে আছো, সেই রুমে দেয়ালের মধ্যে একটা, ধরো একটা ইনসেক্ট, একটা পিঁপড়া বসে আছে। এখন তোমাকে বলা হলো যে সেই পিঁপড়ার যে পজিশনটা, সেটাকে ডিফাইন করার জন্য। এখন সেটাকে ডিফাইন করতে হলে আমাকে স্থানাঙ্ক ব্যবস্থায় কয়টা প্যারামিটার দরকার হবে? 3টা। 3টা। কি কি? স্যার এক্স ওয়াই জেড। এক্স, ওয়াই, জেড। তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি আমি একটা পয়েন্ট পার্টিকেল ধরি, তাহলে একটা সিঙ্গেল মলিকুল, মানে সিঙ্গেল পার্টিকেলকে
বা একটা অ্যাটমকে ডিফাইন করার জন্য থ্রি ডাইমেনশনালে আমার তিনটা আমি কথা থেকে দেখো ইন্ডিপেন্ডেন্ট মলিকিউলসের কথা বলছি, তিনটা ইন্ডিপেন্ডেন্ট তিনটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দরকার। সো the number of independent coordinates required to specify the position of a molecule is called the degree of freedom. তাহলে একটা মলিকিউলসকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য বা একটা মলিকিউলসের পজিশনকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটর দরকার হয় সেটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। এখন তোমার যদি একটা মলিকিউলস হয় তাহলে একটা মলিকিউলসকে শুধুমাত্র তুমি তিনটা কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করতে পারতেছো, সেগুলো হচ্ছে এক্স, ওয়াই এন্ড জেড। এখন অ্যাটমটা যদি সিঙ্গেল অ্যাটম না হয়ে ডাইঅ্যাটমিক হয়, মানে দুটো অ্যাটম হয়, তাহলে খেয়াল করে দেখো সেক্ষেত্রে তার পজিশনটাকে ডিফাইন করতে তোমার তিনটা লাগবেই, প্লাস যেহেতু সে ডাইঅ্যাটমিক তার একটা রোটেশনের কথা চলে আসতেছে। তো সেক্ষেত্রে তার তার রোটেশনের জন্য আমি আরো দুইটা কোঅর্ডিনেটের দরকার হবে। তো আমরা এখান থেকে মোট পাচ্ছি 5টা। আর সে যদি ট্রাইঅ্যাটমিক হয়, মানে তিনটা হয়, যেমন ধর এখানে একটা, দুইটা, তিনটা ট্রাইঅ্যাটমিক হয়, একইভাবে তার ট্রানজিশনের জন্য আমরা পাচ্ছি তিনটা, আর তার রোটেশনের জন্য পাচ্ছি আমরা তিনটা, মোট পাচ্ছি হচ্ছে 6টা। এখন কথা হচ্ছে এই জায়গাটাতে এসে যে এখানে আমরা ট্রানজিশনের জন্য তিনটা পাচ্ছি সব জায়গাতেই, কিন্তু এখানে যদি রোটেশনের জন্য তিনটা পাই, রোটেশন মানে বুঝতে পারতেছে যে সে বিভিন্ন অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে। তুমি যদি একটা মলিকিউলস নাও তাহলে সে এখানে একটা অ্যাক্সিস মনে করো, এখানে একটা অ্যাক্সিস মনে করো, তাহলে সে এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে পারবে, আবার এই অ্যাক্সিসের সাথে ঘুরতে পারবে। তাহলে এখানে এখানে এসে তার রোটেশন দুইটা কেন? আরেকটা রোটেশন কোথায় গেল? সে যে নিজে অ্যাক্সিসে আছে, এই রোটেশনটা কেন হয় না বলতে পারবে কেউ? রোটেশনটাকে কেন আমরা কাউন্ট করছি না? চিন্তা করে বলো তো। দুইটা মলিকুল তো একই লাইনে অবস্থিত, তাই মেবি। স্যার ইনার্শিয়া জিরো। গুড। কিভাবে? স্যার ব্যাসার্ধ তো জিরো আর কি, নগণ্য এখানে এক্স অক্ষের সাপেক্ষে। Good, good. আমরা যেটা করি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, মানে নরমালি রোটেশনাল এনার্জিকে ধরি আই ওমেগা স্কয়ার, তাই না? রোটেশনাল এনার্জি যেটা, তাহলে এখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়ার আই ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এম আর স্কয়ার, তাই তো? এখন আরটা আমরা ক্যালকুলেশন করি কোথা থেকে? রোটেশনাল অ্যাক্সিস থেকে। তারপরে দেখো এটা যদি তার রোটেশনাল অ্যাক্সিস হয়, আবার সে যদি এটার সাথে একটু ঘুরতে থাকে, তাহলে তার এই আর এর ভ্যালুটা হচ্ছে টেন্স টু জিরো। কারণ অ্যাটমিক অর্ডারে তোমার এখানে আটটা আসবে প্রায় 10⁻⁸ যেটা অলমোস্ট জিরো ধরতে পারি আমরা ম্যাক্রোস্কোপিক লেভেলে। তাহলে সে যদি নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে যায়, সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া জিরো আসছে, এবং এই জিরো হওয়ার কারণে তার যে রোটেশনাল কাইনেটিক এনার্জি সেটা হয়ে যাবে জিরো। এখানে আমরা শুধুমাত্র দুইটা পাচ্ছি। তার মানে সে যদি এক্স এক্সিস সাপেক্ষে থাকে তাহলে ওয়াই আর জেড এই দুইটার সাপেক্ষে সে রোটেট করবে, কিন্তু এক্স এক্সিস সাপেক্ষে রোটেট করবে না। ঠিক আছে? তো আমি আবারও বলছি, মোনোঅ্যাটমিকের জন্য আমরা পাবো তিনটা, ডায়াটমিকের জন্য পাঁচটা, পাঁচটা হচ্ছে তিনটা প্লাস দুইটা, তিনটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি, আর দুইটা হচ্ছে রোটেশনাল এনার্জি। আর ট্রাইঅ্যাটমিক ক্ষেত্রে পাবো 6টা, তিনটা যোগ তিনটা, তিনটা হচ্ছে ট্রান্সলেশনাল আর তিনটা হচ্ছে রোটেশনাল। তো আজকে আর যাব না, আজকে এই পর্যন্তই থাক প্রথম দিন। তো আমরা নেক্সট দিন যেটা করবো সেটা হচ্ছে এই যে ডিগ্রিস অফ ফ্রিডমের যেই তোমার পোস্টুলেট গুলা বা যে বৈশিষ্ট্যগুলা বা যে ইনফরমেশন গুলো আমরা পেলাম সেগুলা উপর বেস করে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুইভ্যারিয়েশন অফ এনার্জিটা বের করবো। এবং সেক্ষেত্রে তোমরা হয়তো কলেজ লেভেলে করেছিলে গামার ভ্যালুটা মোনোঅ্যাটমিকের জন্য 1.67 বা ডাইঅ্যাটমিকের জন্য 1.4, এগুলো ব্যবহার করেছিলেন ম্যাথে, কিন্তু কিভাবে আসছে সেটা হয়তো বা ছিল না। তো আমরা যেটা ডিটেলস দেখাবো যে কেন গামার ভ্যালুগুলো চেঞ্জ হয় ডিপেন্ডিং অন দা নাম্বার অফ অ্যাটমস, বা মোনোঅ্যাটমিকের জন্য কেন এক ধরনের হয় বা ডাইঅ্যাটমিকের জন্য কেন এক ধরনের হয়। আর এখন তোমাদের নেক্সট ক্লাসটা কবে হবে?
সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করে জানিয়ে দিব। আগামী সপ্তাহে তো পারবো না, কারণ আগামী সপ্তাহে তোমরা বিজি থাকবে। তারপরে কবে নিব আমি সাজেস্ট করে সেটা জানিয়ে দিব। স্যার ক্লাসগুলো কি অনলাইনে হবে? হ্যাঁ, এখন পর্যন্ত সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে তোমার থিওরি ক্লাসগুলো অনলাইনে হবে, ল্যাব ক্লাসগুলো সরাসরি হবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করতে পারি। স্লাইডটা দিয়ে জি দিন। স্যার। আর স্লাইডটা আমার টোটালি রেডি হয় নাই, আমি রেডি হলে দিয়ে দেবো। কিছু বাকি আছে, কাইন্ডলি টোটাল রেডি করে আমি পুরো স্লাইডটা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।